সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজকে যে সিকিউটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় পত্র অধ্যায় ষষ্ঠ। তাহলে তোমরা নিশ্চয়ই জানো ষষ্ঠ অধ্যায় হচ্ছে কণিক। তো আমরা এই কণিক সিকিউটা আলোচনা করার আগে আমরা কণিকের যে সূত্রাবলী আছে আমরা একটু ল্যাপটপের স্ক্রিনে দেখি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমত আমি পরাবৃত্ত দিয়েছি, পরাবৃত্ত সূত্রগুলো তোমরা দেখতেছ। পরাবৃত্তের পরে পরেই আছে হচ্ছে তোমাদের উপবৃত্ত। একটু দেখে নাও, তোমাদের নিশ্চয়ই এর আগে অনেকবার প্রয়োগ করেছে সূত্রগুলা। এই পরাবৃত্তটা তোমরা দেখতে পাচ্ছ, পরাবৃত্তের পরে উপবৃত্ত দেখতে পাচ্ছ। এখন আমরা উপবৃত্তের এখানে কিছু অংশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। উপবৃত্তের পরে পরে আমাদের আছে অধিবৃত্তের সূত্রগুলি। আমরা একটু দেখে নিই, মনে করে নিই। আমরা দেখতেছি তোমরা নিশ্চয়ই তোমাদের মনে পড়তেছে সূত্রগুলা। এই যে আমরা সূত্রগুলো একটু দেখালাম, অঙ্কগুলা সহজ হবে আমরা যদি সূত্রগুলো আগে একটু দেখে নিই। তাহলে এখন আমরা সৃজনশীলটা নিয়ে আলোচনা করি। দৃশ্যকল্প 1, এখানে আমি একটা চিত্র দিয়েছি যার শীর্ষবিন্দু A53 এবং উপকেন্দ্র S-23 রয়েছে। দৃশ্যকল্প 2, উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামক রেখার দূরত্ব 16 সেন্টিমিটার। আমরা এবার প্রশ্নগুলো একটু বলে নিই। ক, 16y² - 9x² = 144 অধিবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করো। খ, দৃশ্যকল্প 1 এর কণিকটির সমীকরণ নির্ণয় করো। গ, দৃশ্যকল্প 2 এর উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা 3/4 হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এখন সমাধান করি। আমরা সমাধান ক, দেওয়া আছে 16y² - 9x² = 144। আমরা একটু প্রশ্নটা দেখি নিই। এটা অধিবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করো বলেছে। তাহলে আমরা যেহেতু একটা অধিবৃত্ত বলে দিয়েছে, অধিবৃত্তের আমরা প্রমাণ সমীকরণ আমরা দুইটা জানি। সেটা হচ্ছে x² / a² - y² / b² = 1। আরেকটা হচ্ছে y² / b² - x² / a² = 1। তোমরা নিশ্চয়ই জানো এই সূত্রটা হচ্ছে যার উপকেন্দ্র x অক্ষের উপরে, আর এই সূত্রটা হচ্ছে যার উপকেন্দ্র হচ্ছে y অক্ষের উপরে। তাহলে আমরা এই দুইটা সূত্রে ডান দিকে দেখি আমরা 1 আছে। তাহলে আমরা এখানে 144 যেহেতু পাশে আছে, আমরা উভয় পক্ষকে 144 দ্বারা ভাগ করি। তাহলে আমরা ভাগ করলে এখানে পাবো হচ্ছে y² / 9, এখানে ভাগ করলে পাবো হচ্ছে x² / 16, এখানে তো 1। তাহলে আমরা এটাকে একটু আমরা y² / b² আকারে লিখলাম -x² / a² আকারে লিখলাম। এটা অথবা এটার আকারে প্রকাশ করতে হবে। আমরা তাহলে দেখতেছি যে এটা আকারে প্রকাশ, অর্থাৎ এটার সাথে যদি আমরা তুলনা করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটার উপকেন্দ্র হচ্ছে আমাদের y অক্ষের উপর অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রগুলা লিখতে হবে যে y অক্ষের ক্ষেত্রে। তাহলে আমরা একটু দেখে নিই। তাহলে এখানে আমরা মান পেয়েছি কত, x² এর নিচে যেটা থাকবে a² এবং y² নিচে যেটা থাকবে হচ্ছে b²। তাহলে সেক্ষেত্রে আমরা এর মান লিখতে পারি 4 এবং b এর মান হচ্ছে 3। তাহলে এখানে আমরা একটা সূত্র জানি যে আমাদের যেহেতু এখানে প্রশ্নটা একটু দেখিনি, অধিবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করো। অধিবৃত্তের উপকেন্দ্র হচ্ছে একটা হচ্ছে +- AE0, আরেকটা হচ্ছে কি 0 ± b। এটা হচ্ছে যার উপকেন্দ্র x অক্ষের উপরে, এটার ক্ষেত্রে হচ্ছে যার উপকেন্দ্র হচ্ছে y অক্ষের উপরে। তাহলে আমরা অবশ্যই কি এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করবো। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বির মান দেওয়া আছে বাট ইর মান দেওয়া নেই। তাহলে এটা হচ্ছে কি আমরা জানি উৎকেন্দ্রিকতা। এই জন্য আমরা প্রথমে আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করেছি। উৎকেন্দ্রিকতা তোমরা নিশ্চয়ই জানো উৎকেন্দ্রিকতাও দুইটা সূত্র। যার উপকেন্দ্র y অক্ষের উপরে সেক্ষেত্রে হচ্ছে b² + a² / b² √1। তাহলে আমরা এখানে b² মান 9, a² মান 16 এবং b² মান 9 আমরা ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে 5/3।
তাহলে আমি সূত্র লিখেছি উপকেন্দ্র, আমি আবার বলতেছি যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত সেহেতু 0 প্লাস মাইনাস বি বা 0, এখানে বির মান হচ্ছে 3 আর ইর মান হচ্ছে 5/3 বা 0 প্লাস মাইনাস 5। এটা হচ্ছে অ্যান্সার। তোমরা নিশ্চয়ই ক নম্বরটা বুঝেছো। আমরা এই অধিবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করেছি। আমরা এখন খ নম্বরটা সমাধান করি, খ নম্বরের। তাহলে আমরা খ নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। সরি, দৃশ্যকল্প একের কোণিকটি সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এখানে উদ্দীপক একটু দেখে নিই। দৃশ্যকল্প একের উদ্দীপক কি দেওয়া আছে? শীর্ষবিন্দু এবং কি উপকেন্দ্র দেওয়া আছে। আমাদের কোণিকটি সমীকরণ বের করতে হলে এখানে আমাদের দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ লাগবে। তাহলে নিয়ামক রেখাটা হচ্ছে এটা। তাহলে আমরা এখানে একটা চিত্র দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আমার চিত্রটা আমি এখানে অঙ্কন করেছি, খসড়া চিত্র। তো আমরা এখানে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র দেওয়া আছে। তাহলে আমরা পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু পি এক্স ওয়াই ধরেছি এবং অক্ষরেখাটা জেড এক্স ধরেছি এবং নিয়ামক রেখাটা হচ্ছে এম জেড এম প্রাইম ধরেছি। তাহলে আমাদের পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হলে আমাদের লাগবে হচ্ছে উপকেন্দ্র এবং নিয়ামক রেখার সমীকরণ। এখানে কিন্তু নিয়ামক রেখার সমীকরণটা নেই, আছে হচ্ছে কি শীর্ষবিন্দু, আর উপকেন্দ্র তো লাগবেই। তাহলে আমরা এখন একটু সমাধান যে করেছি একটু দেখে নিই। উদ্দীপকের কোণিকটি একটি পরাবৃত্ত, যেহেতু আমাদের চিত্রটা হচ্ছে কি পরাবৃত্তের, তাহলে সেটা কি একটা পরাবৃত্ত। তাহলে আমরা পরাবৃত্তের ক্ষেত্রে একটু কল্পনা করি নিই। দেওয়া আছে ধরে নিই, বা যেগুলো দেওয়া আছে একটু বলে নিই। পরাবৃত্তের উপকেন্দ্র S-2,3, শীর্ষবিন্দু A53 ধরি। নিয়ামক রেখা হচ্ছে এম জেড এম প্রাইম, অক্ষরেখা হচ্ছে জেড এক্স এবং পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু এখানে আমরা ধরেছি হচ্ছে পি এক্স ওয়াই। তাহলে এখন আমি যেটা কথা বললাম, তা আমাদের লাগবে হচ্ছে নিয়ামক রেখা এম জেড এম প্রাইমের সমীকরণ। আমরা এটা সরাসরি যেহেতু নাই, আমরা তাহলে কি কাজ করব? আমরা জানি হচ্ছে এই অক্ষরেখার উপরে হচ্ছে নিয়ামক রেখা হচ্ছে লম্ব। আমরা যদি অক্ষরেখার সমীকরণটা বের করতে পারি তাহলে আমরা অক্ষরেখার লম্বের সমীকরণ দিয়ে আমরা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণটা বের করব। তাহলে আমরা এখানে অক্ষরেখা জেড এক্স এর সমীকরণ, জেড এক্সটা কি দুই বিন্দুগামী, একটা হচ্ছে কি এ এবং এস বিন্দুগামী। তোমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা অবশ্যই জানো, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এই সূত্রের সাথে তোমরা অবশ্যই সরলরেখা করেছো। তাহলে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স ওয়ান হচ্ছে 5 আর এক্স ওয়ান হচ্ছে 5, ওয়াই ওয়ান হচ্ছে -2, তাহলে মাইনাস প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আমরা এটা লিখেছি সূত্রটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখানে আমরা একটু দেখে নিই। তাহলে এক্স মাইনাস 5 প্লাস 2 7 ইকুয়াল টু ওয়াই মাইনাস 3 মাইনাস 3 0। আমরা যদি আর গুণন করি এটা 0 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি 7 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 এবং বা সুতরাং ওয়াই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা তাহলে এটা কি পেলাম? এটা পেলাম হচ্ছে অক্ষরেখার সমীকরণ। এখান থেকে আমরা তাহলে লিখতে পারি কি আমরা সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং নিয়ামক রেখা এম জেড এম প্রাইমের সমীকরণ। তাহলে আমরা যেহেতু আমাদের কি এখানে নিয়ামক রেখাটা হচ্ছে অক্ষরেখার উপর লম্ব, তাহলে এই রেখার লম্বের সমীকরণটা কি হবে? এই রেখার উপর লম্ব, অর্থাৎ আমরা যদি এরকমভাবে লিখি, এটাকে লিখতে পারি হচ্ছে 0 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে কি জানি? আমরা জানি হচ্ছে এক্স এর সহগটা ওয়াইতে যাবে এবং ওয়াই সহগটা কি হবে? এক্সে চলে আসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে হচ্ছে 1 ইন্টু এক্স, এখানে যা চিহ্ন আছে সেটা হচ্ছে আমরা মাইনাস দিলাম, তাহলে হচ্ছে 0 ইন্টু ওয়াই, তাহলে ইকুয়াল টু আমরা কে লিখতে পারি। তাহলে আমরা এখানে কাটাকাটি করে যেটা পেয়েছি সেটা একটু দেখে নিই। আমরা একটু ঘিচিমিচি হইলো, আমরা একটু বলে নিতে পারি ওয়াই সমান যদি 3 হয় তাহলে এটা লম্ব রেখার সমীকরণটা কত হবে? আমরা লিখতে পারি হচ্ছে এক্স সমান কে অথবা এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। আমরা একটু, তোমরা এটা যে অবশ্যই জানো, তোমরা একটু খাতায় লিখিয়ে যদি করো তাহলে অবশ্যই এটার যে লম্বের সমীকরণটা আমরা এটা পেতে পারি।
ক্যালকুলেশন করে একটু দেখে নিই। আচ্ছা, এইখানে আমরা এই যে কে এর মানটা বের করতে হলে আমাদের একটা বিন্দুর প্রয়োজন হবে। আমরা একটু দেখে নিই চিত্রের মধ্যে। তাহলে আমাদের হচ্ছে নিয়ম রেখার সমীকরণ আমরা পেয়েছি হচ্ছে এম জেড এম প্রাইমের সমীকরণটা পেয়েছি এক্স প্লাস কে। তাহলে কেটা হচ্ছে আমাদের আননোন, আমরা এটা একটা ইচ্ছামূলক ধ্রুবকও বলতে পারি। তাহলে যেহেতু এই সমীকরণটা বের করব, এই সমীকরণটা একটা বিন্দু আমি যদি আমরা একটা এই সমীকরণের উপরস্থ একটা বিন্দু পাই, তাহলে আমরা ওই বিন্দু দিয়ে পাস করলে আমরা কে এর মানটা পাবো। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা জেড বিন্দুটা আমরা পেতে পারি ইজিলি, যেহেতু কি আমরা নিশ্চয়ই জানি হচ্ছে যে এ জেড এস এর মধ্যবিন্দু। তাহলে এখানে আমি লিখেছি ধরি জেড এর স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, যেহেতু এই বিন্দুটা হচ্ছে কি জেড এস এর মধ্যবিন্দু, আমরা নিশ্চয়ই জানি যে শীর্ষবিন্দু হচ্ছে কি শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র দূরত্ব এবং হচ্ছে শীর্ষবিন্দু থেকে নিয়মরেখার দূরত্ব কি সমান। তাহলে কি বলতে পারি, এটা হচ্ছে জেড এস এর মধ্যবিন্দু। তাহলে আমরা মধ্যবিন্দু সূত্র দিয়ে তাহলে আমরা এখানে 5 সমান সমান কি লিখতে পারি, এই যে এখানে যেহেতু আলফা বিটা ধরেছি তাহলে আলফা প্লাস প্লাস মানে প্লাস মাইনাসে মাইনাস 2 ডিভাইড বাই 2, আবার একই রকম ভাবে 3 ইজ ইকুয়াল টু বিটা বিটা প্লাস 3 বিটা মানে এখানে আমরা যে স্থানাঙ্কটা ধরে নিয়েছি ওই যে জেড বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিয়েছি হচ্ছে আলফা বিটা। তাহলে আমরা এখানে সেই ক্ষেত্রে মধ্যবিন্দু সূত্র দিয়ে জেড বিন্দুটা আমরা 12 এবং 3 পেয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা মধ্যবিন্দু সূত্র, জ্যামিতির একেবারে প্রথম চ্যাপ্টারে তোমরা একটু নিজে চিন্তা করলে পেয়ে যাবা। আচ্ছা, এখন আমরা বলতে পারি যেহেতু এটাকে 1 নম্বর সমীকরণ দিয়েছি নিয়ম রেখাটা, যেহেতু 1 নং এত বিন্দুগামী, সেক্ষেত্রে কি এক্স এর জায়গায় কি হবে 12 এবং ওয়াই তো আমাদের এখানে নাই প্লাস কে, তাহলে কে এর মান পেয়েছি হচ্ছে -12। তাহলে আমরা এই কে এর মানটা আমরা এখানে 1 নং সমীকরণে বসিয়ে পাই x -12 = 0। এখন আমরা যেটা আমাদের দরকার ছিল নিয়ম রেখার সমীকরণ, আমরা তাহলে হচ্ছে নিয়ম রেখার সমীকরণটা হচ্ছে mz m প্রাইমের সমীকরণ আমরা কত পেলাম হচ্ছে x -12 = 0। এখন আমি আগেই বলেছিলাম যে পরাবৃত্তের সমীকরণ বের করতে হলে আমাদের উপকেন্দ্র এবং নিয়ম রেখার সমীকরণ প্রয়োজন। আমরা জানি যে পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে PS = PM, আমরা কণিকের সংখ্যাটা জানতাম হচ্ছে PS = EPM। এখানে যেহেতু পরাবৃত্ত E এর মানটা হচ্ছে 1, তাহলে আমরা কি PS = PM পেয়েছি। তাহলে আমরা বর্গ করলাম দুই পাশে, তাহলে হচ্ছে আমাদের PS হচ্ছে কি এই যে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব কত x -2 এবং কি y -3। তাহলে এই যে এখানে পেয়েছি x -2 হোল স্কয়ার প্লাস y -3 হোল স্কয়ার, এটা পেলাম। এখন আবার পিএমটা কি এই যে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। তোমরা নিশ্চয়ই জানো একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব আমরা যদি একটু দেখিনি, এটা মনে করো যে axy প্লাস by প্লাস c = 0। এখানে একটা বিন্দু আছে মনে করো x1 y1, এটা আমরা যদি a দিই এটা হচ্ছে b দিই, তাহলে দূরত্বটা আমরা কত পাবো ab = পাবো হচ্ছে পরম মান a x এর জায়গায় x1 প্লাস b y জায়গায় y1 প্লাস c টা যা আছে তাই থাকবে। এখানে হচ্ছে x এর সহগ প্লাস x এর স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার এর পরম মান। তাহলে আমরা এখানে একটু দেখে নিই। তাহলে এখানে আমরা যে করেছি পি বিন্দু থেকে এম বিন্দু দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব, অর্থাৎ হচ্ছে পি বিন্দু থেকে নিয়ম রেখার দূরত্ব। তাহলে আমরা এখানে বিন্দুটা ধরেছি আমরা কত, এখানে একটু দেখে নিই। এই যে xy যেহেতু ধরেছি, সেক্ষেত্রে আমাদের কি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব। তাহলে আমরা কি পাবো, এক্স এর জায়গায় এখানে এক্স, যেহেতু এখানে অন্য কোনো বিন্দু নেই, এক্স এর ভুজটা এক্স এ আছে, তাহলে আমরা কনস্ট্যান্ট ওয়াই নাই, তাহলে মাইনাস কনস্ট্যান্টটা লিখেছি আমাদের যা আছে, এবং হচ্ছে এখানে কি এক্স এর সহগ 1 স্কয়ার রুট ওভার, যেহেতু আমাদের এখানে বর্গ করেছি স্কয়ার করেছি। তাহলে তোমরা এটা সাধারণ সূত্র a + b হোল স্কয়ার সূত্র বসিয়েছি, এটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র বসিয়েছি, এটাও হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র বসিয়েছি, 1 তো 1ই হয়। তাহলে আমরা একটু দেখে নিই, আমরা এই 1 দ্বারা এটাকে গুণ করলে এই রাশিটাই পাবো এবং এটা। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে তোমরা একটু কষ্ট করে না, আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার কাটা যায়, তারপর যে y স্কয়ার থাকে, এখানে 4x আর এখানে যে
24x আসে তাহলে হচ্ছে 28x হয়, আর এখানে -6y, এখানে y নেই, আর এখানে হচ্ছে 4 + 9 + 9 13, 13 4 + 9 13, যদি আমরা এখানে 144কে নিয়ে আসি তাহলে হচ্ছে 144 - 13, তাহলে কত হবে একটু দেখে নিত প্লিজ। তাহলে হচ্ছে কত 1, এটা কত 3 1, তাহলে এখানে হবে হচ্ছে 131, লিখছিলাম প্লিজ 100 কত 31, নিশ্চয়ই বুঝতে পারছো। 4 আর 9 হচ্ছে 13, 13 থেকে এই পাশে যে দুটো মাইনাস 144 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি 131, অর্থাৎ 131, তাহলে যেটা পেয়েছি আমরা ইহাই কি পরাবৃত্তের সমীকরণ। ওকে, তোমরা নিশ্চয়ই খ নম্বরটাও বুঝতে পেরেছো। আমার মনে হয় যে সমস্যা থাকার কথা না, তোমরা ইতিমধ্যে তো করেছো, তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই করতে পারবে। আর একটু বলে নিই, আমাদের এখান থেকে যদি শুধু পরাবৃত্তের ক্ষেত্রে না, আমাদের যদি উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রেও যদি আমাদের উপকেন্দ্র এবং নিয়মরেখা দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কণিকের সংজ্ঞা অনুসারে PE/PM দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। তো উপবৃত্তের ক্ষেত্রে আমরা ই এর মান দেওয়া থাকবে এবং অধিবৃত্তের ক্ষেত্রেও ই এর মান দেওয়া থাকবে, কিন্তু এখানে পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান দেওয়া থাকবে না। তাহলে নিশ্চয়ই আমরা খ নম্বরের অ্যান্সারটা বুঝেছো আমরা কীভাবে সমাধান করলাম। এখন আসি আমরা হচ্ছে গ নম্বর। গ নম্বর দেখো, দৃশ্যকল্প 2 এর উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা 3/4 হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন আমরা দৃশ্যকল্প 2টা কি দেখি। উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়মরেখার দূরত্ব 14 সেন্টিমিটার। তাহলে আমরা একটু চিত্রটা দেখিনি, আমরা একটা চিত্র এখানে অঙ্কন করেছি, খসড়া চিত্র। তাহলে এখানে আমরা দেখিনি একটু, এটা উপবৃত্ত, ঠিক আছে। এটা এটা আমরা বলবো হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে কেন্দ্র। এখানে হচ্ছে ধনাত্মক দিকে উপকেন্দ্র এবং হচ্ছে ঋণাত্মক দিকে উপকেন্দ্র, আমরা ধনাত্মকটা বিবেচনা করি। আর এখানে হচ্ছে শীর্ষবিন্দু, ধনাত্মক দিকে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে ঋণাত্মক দিকে শীর্ষবিন্দু। এটাও নিয়মরেখা এবং অক্ষরেখা যে সেটা হচ্ছে জেড। আমরা তাহলে এখানে যেটা দেওয়া আছে আমরা একটু দেখে নিই। আমরা ধরি উপবৃত্তটির উপকেন্দ্র এস, এটা ধরে নিলাম, এবং কেন্দ্র এটা ধরে নিলাম, ও শীর্ষবিন্দু আমরা যেহেতু আমরা ধনাত্মকটা বিবেচনা করছি A0, দেওয়া আছে। এখানে যদি আমরা একটু এই শীর্ষবিন্দুগুলো লিখি, এটা কী হবে বলো তো একটু, 0B, এটা কত হবে 0 - B, ঠিক আছে। এটা কত হবে -A0। আচ্ছা, আমরা একটু দেখে নিই। তাহলে আমরা সবগুলো ধনাত্মক বিবেচনা করলাম, আর তাহলে দেওয়া আছে উৎকেন্দ্রিকতা = 3/4। এখন কেন্দ্র হতে নিয়মরেখার দূরত্ব, কেন্দ্র হতে মানে কি এখান থেকে এই যে জেড পর্যন্ত দূরত্ব আমরা মানে অর্থাৎ CZ বের করব। আমি তোমাদের ক্লাসে প্রায় বলতাম যে যদি এখান থেকে, তো এটা আমাদের যদি এর চেয়ে বড় হয়, উপবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হচ্ছে কি 1 এর ছোট, তাহলে হচ্ছে আমরা এখানে এই যে CS এর চেয়ে বড় হচ্ছে CZ, যেহেতু ই এর মানটা হচ্ছে 1 এর চেয়ে ছোট, তাহলে আমরা কি ই দ্বারা যদি কোনো অঙ্ককে গুণ করি সেই সংখ্যাটা কমে যাবে, এবং কি আর 1 এর চেয়ে ছোট দ্বারা কোনো সংখ্যাকে যদি ভাগ করি সেটা হচ্ছে বেড়ে যাবে। তাহলে যেহেতু হচ্ছে আমাদের এখান থেকে দূরত্বটা হচ্ছে CS এর চেয়ে বড়, তাহলে হচ্ছে আমাদের কি ই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে আমরা CZ এর দূরত্ব পাবো। তাহলে আমি সেটা লিখেছি, তোমরা অবশ্য সূত্র পড়লেও এখানে পেয়ে যাবা। কেন্দ্র হতে নিয়মরেখার দূরত্ব CZ, তাহলে কত A/E একক। আবার কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব, তোমরা উপকেন্দ্র জানোই, তাহলে এখানে দূরত্ব কত হচ্ছে, এখানে যেহেতু আমরা প্লাসটাই লিখি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দূরত্ব হচ্ছে AE, তাহলে আমরা কি লিখবো CS = হচ্ছে AE একক। তাহলে প্রশ্ন মতে আমাদের যেটা দেওয়া আছে, যে এখানে দেখো একটু প্রশ্নটা, উদ্দীপকে দেওয়া আছে উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়মরেখার দূরত্ব হচ্ছে
14 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমরা মূলত হচ্ছে কি এইখান থেকে এই যে এটা দূরত্ব বের করব। তাহলে আমরা এইখান থেকে যদি আমরা প্রশ্নের মধ্যে কি আমরা এইখানে পুরাটা সি জেড থেকে যদি আমরা সিএস বিয়োগ করি তাহলে কি পাবো আমরা বলতো এই যে এস জেড, তাই না? তাহলে আমি প্রশ্নের মধ্যে কি লিখতে পারি সিজেড মাইনাস সিএস ইজিক্যাল টু আমরা অর্থাৎ আমরা যে প্রশ্ন চেয়েছি সেটা হচ্ছে 14। তাহলে আমরা এখানে সিজেড এর মান হচ্ছে এ বাই ই মাইনাস সিএস এর মান হচ্ছে এ ই ইকুয়াল টু 14। তাহলে আমরা এখানে এর মানটা বসিয়ে দিয়েছি, সরি ই এর মানটা আমরা এখানে আমরা দেখিনি একটু ই এর মানটা। তাহলে ইর মান হচ্ছে 3/4, এর মান নেই 3/4 আর 4 ইকুয়াল টু 14। আমরা এটা ক্যালকুলেশন করে এর মান আমরা পেয়েছি হচ্ছে 24। তাহলে এখন আমাদের একটু জেনে নিই আমাদের যে প্রশ্নটা বের করতে বলেছে সেটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা কি জানি বলো তো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পাবো আমরা হচ্ছে 2b²/a, অর্থাৎ আমরা বির মান লাগবে এবং কি এর মান লাগবে। তাহলে আমরা এখানে কিন্তু এর মান পেয়েছি, তাই তো? তাহলে আমরা উৎকেন্দ্রিকতার সূত্র দিয়ে আমরা কি পেতে পারি বির মান পেতে পারি। তাহলে আবার আমরা জানি কি উৎকেন্দ্রিকতা ইজিক্যাল টু হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে যেহেতু আমরা এক্স অক্ষের ক্ষেত্রে লিখেছি উপকেন্দ্রটা, সেক্ষেত্রে কি হবে a² মাইনাস b² বাই a²। এটাকে বর্গ করলে আমরা এটা পেতে পারি। এরপরে আমরা একটু লিখে নিই, আমি একটু মুছি তাহলে তোমরা একটু দেখে নিই। তাহলে আমরা একটু কি পেলাম, আমরা এখানে যদি ই স্কোয়ারের মান কত পাচ্ছি আমরা এর মান 3/4, তাহলে হচ্ছে 9/16 ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ারের মান কত পেয়েছি আমরা, এ স্কোয়ারের মানটা পেয়েছি হচ্ছে আমরা আচ্ছা এর মান কত পেয়েছি, এর মান পাইলাম হচ্ছে 24, তাই তো? তাহলে এ স্কোয়ার মান হবে কত 24 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে আবার 24 স্কোয়ার। তাহলে আমরা একটু লিখে নিই, আমরা 9/16 সমান 9/16 9/16 আর 24কে বর্গ করলে কত হবে একটু দেখে নিই আমরা। 24কে বর্গ করলে হবে হচ্ছে আমাদের 526 মাইনাস বি স্কোয়ার, এটা হবে 526, ওকে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে আমরা যদি কাটাকাটি করি একটু তোমরা একটু দেখে নিবা, আমরা যদি ক্যালকুলেশনটা করে নিই তাহলে এখানে আমরা বির মানটা পাবো হচ্ছে বি স্কোয়ার মানটা পাবো হচ্ছে তোমার গিয়ে হচ্ছে 252। একটু ক্যালকুলেশন আর গুণন টুনন করে আমরা বির মানটা এখানে একটু বের করে নিব। তাহলে এখন হচ্ছে আমাদের বি স্কোয়ার মান পেয়ে গেলাম, বি স্কোয়ার মান যেহেতু পেয়ে গেলাম আমরা এখন তাহলে সূত্রটা আমাদের যেটা চেয়েছি সেটা একটু লিখি। কি চেয়েছি একটু দেখিনি, 24 স্কোয়ার কত হয় 526, একটু আমার কাছে ক্যালকুলেটর নাই একটু দেখি 16 9 8 এবং 4 6 সরি 576 সরি 576। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে 252, ওকে বি স্কয়ার পাইলাম। তাহলে সুতরাং আমরা যেটা প্রশ্ন বলেছিল গ নম্বরটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সুতরাং হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত পেলাম আমরা 2b² বাই a, 2 হচ্ছে এত, বি স্কয়ার মান কত পেয়েছি আমরা বি স্কয়ার মান পেলাম হচ্ছে, আর এর মান কত পেয়েছি আমরা 24। তাহলে ইকুয়াল টু কত পেলাম হচ্ছে আমরা 21 একক।
তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আমরা একটু আবার একটু অঙ্কটা দেখিনি। তোমাদের যে মেইন যে চুম্বক জিনিসটা এখানে আমাদের যেটা বের করতে বলছে হচ্ছে, আমাদের দেওয়া আছে হচ্ছে উপকেন্দ্র এবং নিয়মরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 14 সেন্টিমিটার। সরি, এখানে আমরা সেন্টিমিটার বলে দিতে পারি যেহেতু সেন্টিমিটার আছে। তাহলে দূরত্বটা আমাদের হচ্ছে এটুক। তাহলে আমাদের বের করতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বটা অবশ্যই তোমরা জানো। উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে এইখান থেকে, যে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা আঁকবো সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা আমরা সূত্র, ঠিক আছে, দিয়ে আমরা উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করেছি। তো নিশ্চয়ই তোমরা, আমার মনে হয় যে অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা যেহেতু অঙ্কগুলা কনিক্সের অঙ্কগুলা সবগুলাই অনেকবার করেছো, তোমরা ভুলে গেছো, এই জন্য তোমরা যেন অতি সহজে রিভিশন করতে পারো, এই জন্য তোমাদের আবার অঙ্কগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা সবাই সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু খারাপ হয়েছে।